আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আপনি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে অনেকদিন পর তোমাদের সাথে জুম মিটিং এ আমি ক্লাস করছি। আশা করি তোমরা উপকৃত হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আসলে খুবই একটা সূক্ষ্ম বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই টপিকটা নিয়ে অনেকেই ভয় পায়, কিন্তু আসলে ভয়ের কোনো কারণ নেই। তোমরা আজ যারা উপস্থিত হয়েছো মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, আশা করি অবশ্যই উপকৃত হবে। আর আজকে যে ক্লাসের আমি কিছু নিয়ম বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি বুঝাতে থাকবো আসসালামু আলাইকুম প্রত্যেকটা স্যার। টপিকের কোনো একটা অংশ বুঝিয়ে। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে তোমরা শোনো। আপাতত দেখো, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, এখন আপাতত যারাই আসবে সালাম দিতে হবে না, আমরা পরে আবার কথা বলবো ইনশাল্লাহ। তো আজকে যে টপিকটা আছে সেটা তোমরা দেখছো যে বোর্ডে লেখা আছে ট্রান্সফরমেশন। আর ট্রান্সফরমেশনে আমরা যে অংশটা নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমরা কিন্তু প্রায় এটা নিয়ে অনেক কনফিউজ হয়ে যাই, বা অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, বা কেউ তো এমন মনে করে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, হাই হাই এটা আমাকে দ্বারা হবে না। আমার বিশ্বাস আজকে ক্লাস করার পর তোমরা সবাই বলবে যে না, আসলে বিষয়টা খুবই সহজ। তো এর মধ্যে অনেকেই তোমরা পারো এই টপিকটা। এরপরেও তোমরা যত বেশি শিখবে, যত বেশি জানবে, বিভিন্ন শিক্ষকদের যত বেশি লেকচার শুনবে, তত বেশি তোমাদের ব্রেনটা ক্লিয়ার হবে। এই জন্যই ক্লিয়ার হবে কারণ এক এক শিক্ষক এক এক রকম ভাবে বর্ণনা করবেন বিষয়টি। তো এতে করে কি হবে যে তোমরা অনেক কিছু জানতে পারবে। হয়তো এক অংশ তোমরা হয়তো বুঝতে সমস্যা হয়েছিল বা প্রশ্ন করতে পারোনি, বা অনেক সময় তোমাদের মনে প্রশ্ন জাগে না যে কি করতে হবে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই শিওরলি জানতে পারবে। ঠিক আছে? আর তোমরা অবশ্যই যদি কোনো প্রশ্ন করতে চাও, যেমন বিশেষ করে তোমরা যে ক্লিয়ার কিনা, লেখাটা স্পষ্ট কিনা, বুঝতে পারছো কিনা, সেটা আমাদেরকে অবশ্যই জানাবে। ঠিক আছে? আর সরাসরি জানাবে, যেহেতু সরাসরি ক্লাস, সরাসরি বলতে পারবে। আর এখন যে বিষয়টা রয়েছে, তোমরা সবাই খাতা কলম নিয়ে নাও। ঠিক আছে? যাদের সামনে খাতা কলম নেওয়া হয়নি, অবশ্যই খাতা কলম নিয়ে বসবে। ঠিক আছে? খাতা কলম নিয়ে বসলে আমার লেখাগুলো লিখতে পারবে, আমরা টাইম নিয়ে নিয়ে ধীরে ধীরে ক্লাসটা নিব। ঠিক আছে? তো আজকে আমরা যে আলোচনা করছি আবারও নাম হচ্ছে ট্রান্সফরমেশন। যদিও আমরা ট্রান্সফরমেশন বলি, এটার আরেকটা নাম আছে, তোমরা সবাই জানো হয়তো বিষয়টা, যে নামটি হচ্ছে কি, বলতে পারো তোমরা? মামা ট্রান্সফরমেশনের আরেকটি নাম বলতে পারো? চেঞ্জিং সেন্টেন্স। হ্যাঁ, গুড। গুড অ্যান্সার। নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। তো যাই হোক, চেঞ্জিং সেন্টেন্স, এখন যদি একটু খেয়াল করো, আমরা যখনই কোনো গ্রামারের কিছু শিখবো তখন এটা বুঝে বুঝে শিখবো। ঠিক আছে? কিভাবে বুঝে শিখবো দেখো, যে বিষয়টার নাম হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, তার মানে সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে। তো সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হলে আগে আমাদেরকে অবশ্যই সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। কারণ সেন্টেন্স যদি না জানো যে সেন্টেন্স কত প্রকার, সেন্টেন্স কি, তাহলে কিন্তু কাজ হবে না। কারণ আগে আমাদের বিষয়টা বুঝতে হবে যে সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, ও কি কি, কোন অংশে আমরা পরিবর্তনটা করব। তো যাই হোক, তোমরা তো অলরেডি সেন্টেন্স কাকে বলে জানো। আমি জানি যে সেন্টেন্সের প্রকার ভেদে যদি যাই, সেন্টেন্স কিন্তু দুই ধরনের রয়েছে, বা প্রকারটা দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে অর্থ অনুযায়ী, আর একটা হচ্ছে কি, গঠন গঠন অনুসারে। অনুযায়ী। তো হ্যাঁ, তো এই যে অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, আর লাস্ট হচ্ছে এক্সক্লেমেটরি। তো আমরা আর সেদিকে যাচ্ছি না, কারণ আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে গঠন অনুসারে। গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। কেন এটাকে গঠন অনুসারে বলা হয়েছে? কারণ অর্থ অনুযায়ী যে সেন্টেন্স গুলো আছে সেগুলো সেগুলো কিন্তু আমরা অর্থ বুঝে করে থাকি। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে যদি বলো, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে এমন ধরনের সেন্টেন্স যেটা হচ্ছে বিবৃতিমূলক। এই সেন্টেন্স হয়তো হাবোধক কথা বোঝাবে, না হলে না বোধক কথা বোঝাবে। তাহলে আমরা সেন্টেন্সের অর্থ বুঝে বুঝতে পারবো যে সেটা অ্যাসার্টিভ কিনা। ইন্টারোগেটিভের মধ্যে প্রশ্ন করা হবে, প্রশ্ন বোঝাবে অর্থ অনুযায়ী। ইম্পারেটিভের মধ্যে আদেশ, উপদেশ, অনুরোধ। তো আমরা যদি সেন্টেন্সের অর্থ বুঝি তাহলেও করতে পারবো। ঠিক একইভাবে অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি করা হয়। কিন্তু ট্রান্সফরমেশনের যে গঠন অনুসারে আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কিন্তু অর্থ বুঝে কেউ বলতে পারবে না, বা কোনো একটা সেন্টেন্সের অর্থ শুনে কেউ বলতে পারবে না সেটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড।
কিভাবে বুঝতে পারবে? তাহলে গঠন বুঝে। তাহলে আমরা গঠনটা শিখবো, ঠিক আছে? তো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে গেলে আমাদের যে গঠনটা শিখবো সেই গঠনের মধ্যেও আবার জানার জন্য কিছু নিয়ম জানতে হবে। আমরা আজকে যেহেতু এটার ফান্ডামেন্টাল যে দিকগুলো রয়েছে বা মৌলিক বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো যে সেগুলো সম্পর্কে জানতে হলে আমরা ভার্ব সম্পর্কে একটা সম্যক ধারণা অর্জন করব। যদি আমরা ভার্ব সম্পর্কে ভালো ধারণা অর্জন করতে পারি আমরা সহজেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো। তেমন নিয়ম তোয়াক্কা না করে আমরা অনেক সেন্টেন্সকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে রূপান্তরিত করতে পারবো। শুধু দরকার হচ্ছে আমাদের মৌলিক বিষয়গুলো জানা। তাহলে আমরা মৌলিক বিষয়গুলো আজ ইনশাল্লাহ জানবো, ঠিক আছে? যদি 40 মিনিটে শেষ না হয় আবার মিটিং কল করা হবে, তোমরা অবশ্যই সেটাতে জয়েন করে নিবে। তো যাই হোক, আমি যেটা আলোচনা করছি ভার্ব সম্পর্কে জানতে গেলে কিন্তু আমাদের প্রথমে জানতে হবে যে ভার্ব কত প্রকার। আমরা জানি ভার্ব প্রধানত দুই প্রকার। একদম প্রথম দিক থেকে যদি করি প্রধানত দুই প্রকার, সেটা হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আজকে আমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আলোচনা করব। কারণ ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যদি আমরা ক্লিয়ার একটা ধারণা পাই, একদম স্পষ্টভাবে বুঝতে পারি, তাহলে অবশ্যই দেখবে যে সহজে আমরা ট্রান্সফরমেশন করতে পারবো। তো যারা পরে জয়েন করেছো তাদের উদ্দেশ্যে আরেকবার বলে নেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা লেকচার শোনো, যেহেতু আমরা ক্লাসে বুঝাচ্ছি, মাঝখানে এই কথা বললে একটু সমস্যা হয়। তো তোমরা বুঝতে থাকো, পরে আমি তোমাদের সাথে সৌজন্যমূলক কথাগুলি বলে নিব। তো দেখো, প্রথম হচ্ছে ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা জানবো। দেখো, ফাইনাইট ভার্ব লেখা বুঝতে সমস্যা হলে আমাকে জানাবে। ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কি? তোমরা যদি বইয়ে বিভিন্ন রকম সংজ্ঞা দেখো তাহলে বিভিন্ন রকম সংজ্ঞা পাবে, আর আমি আমার মতো করে বোঝাচ্ছি যেন সহজে বুঝতে পারো। হয়তো জানি না কোনো বইয়ে পাবে কিনা বা কারো লেকচারে পেতে পারো, কারণ দেখা গেছে যে এক একজন শিক্ষক এক এক রকম তোমাকে সংজ্ঞাটা দিয়ে থাকবে। তো আমি যেটা মনে করি সবচেয়ে সহজ সংজ্ঞা ফাইনাইট ভার্বের, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে কি বলা হয়? ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা কি চেনা যায়? টেন্স চেনা যায়। আমরা দেখবো যে একটা সেন্টেন্সে কতগুলি ভার্ব আছে। হ্যাঁ, আমরা দেখবো কতগুলি ভার্ব আছে। একটা সেন্টেন্সে একাধিক ভার্ব থাকতে পারে, কিন্তু সবগুলি ভার্ব দ্বারা কিন্তু টেন্স চেনা যায় না, ঠিক আছে? আর তুমি যদি সাধারণত বইয়ের সংজ্ঞা দেখো তাহলে দেখবে যে ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব টেন্স অনুসারে পরিবর্তিত হয়। আবারও বলছি, যে ভার্ব টেন্স অনুসারে পরিবর্তিত হয়। মানে প্রেজেন্ট ইনডিফিনিট একরকম হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে চেঞ্জ হয়ে যাবে ভার্বটা, আবার প্রেজেন্ট পারফেক্ট হলেও চেঞ্জ হবে। ঠিক কেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেক টেন্সে এক এক রকম হবে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা যে ভার্ব তার টেন্স অনুসারে টেন্স এবং তার সাবজেক্ট এবং পার্সনের নাম্বার অনুসারে পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। তো এত সংজ্ঞাতে না গিয়ে আমরা সবচেয়ে সহজ সংজ্ঞা শিখবো। তোমরা লিখে নাও যে ফাইনাইট ভার্ব কাকে বলে, কারণ এটা পরে আবার রিভিশন দিতে তোমাদের জন্য অবশ্যই সহায়ক ভূমিকা পালন করবে। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। লিখে দিচ্ছি আমি, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে ফাইনাইট ভার্ব চিনে নেব। আগে আমি এক্সাম্পল গুলো লিখছি। এখানে অলরেডি আমি তিনটা সেন্টেন্স লিখেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্স আই স রানিং ট্রেন, হি কেম টু মিট মি, এটা হচ্ছে সেকেন্ড সেন্টেন্স। আর থার্ড ওয়ানে আছে সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে আমরা তিনটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্স দ্বারা আমরা চিনবো
যে ফাইনাইট ভার্ব কোনটা আর নন ফাইনাইট ভার্ব কোনটি। ঠিক আছে, দেখো সবাই, ফার্স্ট সেন্টেন্স আই স আ রানিং ট্রেন। এখানে আমরা দুটো ভার্ব দেখছি, স আর হচ্ছে রান, দুটো ভার্ব দেখছি। ঠিক আছে, অথবা আমরা আরেকটা এক্সাম্পল দিতে পারি। লাস্ট যে 4 নম্বর এক্সাম্পল দিয়েছি, আই স হিম ক্রাইং, আমি দেখলাম সে কান্না করছে বা আমি তাকে কান্না করতে দেখলাম। তো এখানে দেখো 2 নম্বর সেন্টেন্সে ভার্ব আছে, একটা হচ্ছে কেম আর একটা হচ্ছে মিট। একটা হচ্ছে কেম আর একটা হচ্ছে মিট। এরপরে 3 নম্বরে সুইমিং একটা ভার্ব, ইজ আর একটা ভার্ব। এখানে স একটা ভার্ব, ক্রাইং একটা ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেন্টেন্স গুলো দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। তো দেখো যে ফার্স্ট যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সে কি বলা আছে, আই স আ রানিং ট্রেন। এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে স আর একটা হচ্ছে রানিং বা রান। রান থেকে আসছে আইনযুক্ত ফর্ম রানিং। তো আমরা দেখি সংজ্ঞাটা দেখি যে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। তো দেখো ফাইনাইট ভার্ব, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলা হয়। দেখো আই স আ রানিং ট্রেন, মনে করো যে বাকি অংশ নেই, ধরলাম আমরা বাকি অংশ নেই, শুধু কি আছে দেখো আই স। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো আই স কোন টেন্স, তোমরা একটু বলো তো। past tense, আই স, হ্যাঁ, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টের পরে ভার্ব টু আছে। তার মানে এই স যে একটা ভার্ব, এই স ভার্ব দ্বারা কিন্তু আমরা টেন্স চিনতে পেরেছি, আমরা সহজেই টেন্সটাকে আইডেন্টিফাই করতে পেরেছি কোন টেন্স। ঠিক আছে, এখন আমরা যদি মনে করো যে এই যে এই ভার্বটা নেই, ফর এক্সাম্পল এই ভার্ব নেই, ধরুন এই ভার্ব নেই, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, আই ড্যাশ আর রানিং ট্রেন। তোমরা কি কেউ বলতে পারবো এই রানিং ব্যবহার করে বা রানিংটা খেয়াল করে এটা কোন টেন্স, বলার কি কোনো সাধ্য আছে? না স্যার। এমন কোন টেন্সের স্ট্রাকচার আছে যে স্ট্রাকচারের সাথে মিলে? অবশ্যই নেই, তাই না? তার মানে কারো পক্ষেই বলা সম্ভব নয় যে এটা কোন টেন্স। তার মানে আমরা এই রান ভার্ব দ্বারা টেন্স চিনতে পেরেছি না পারিনি? স্যার পারিনি স্যার। পারিনি স্যার। হ্যাঁ, আমরা টেন্স চিনতে আসসালামু পারি। আলাইকুম। যেহেতু আমরা টেন্স চিনতে, ওয়ালাইকুম সালাম। জি স্যার, স্যার, সবাইকে ক্যামেরাটা একটু অন করতে বলেন, অনেকেই ক্যামেরা অফ করে রাখতেছে। সবাইকে একটু বলেন যে ক্যামেরাটা যেন সবাই অন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্যামেরা অন করবে অবশ্যই, কারণ এটা পরে তোমাদের রেকর্ডিং করা হচ্ছে এবং ইউটিউবে ছাড়া হবে, যেন পরবর্তীতে যারা ক্লাস মিস করেছে ক্লাসটা যেন উপভোগ করতে পারে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে আমি বলছি যে তোমরা ক্যামেরা অন করে রাখবে। ঠিক আছে, মনে করবে এটা একটা ক্লাস, আর সত্যিকার অর্থে ক্লাসে থেকে যদি তুমি ক্যামেরা অন না করো তাহলে কিন্তু ক্লাসের একটা অনুভূতিটা আসে না যে তুমি ক্লাসে আছো। মনে করবে তোমরা স্কুলের ক্লাসে আছো, আমি সামনে সবসময় যেভাবে তোমাদের লেকচার দিতাম, তোমাদেরকে শোনাতাম, ঠিক সেইভাবেই যেন শুনতে পারো। ঠিক আছে, সবাই ক্যামেরা অন করে নাও। ঠিক আছে, তো তোমরা যদি কেউ ক্যামেরা অন না করতে পারো, তোমরা তোমাদের স্ক্রিনের মধ্যে টাচ করো। ঠিক আছে, স্ক্রিনে টাচ করে দেখো ক্যামেরার যে ভিডিও একটা অপশন থাকে, সবসময় ভিডিও করতে গেলে যে অপশনটা, সেখানে টাচ করলেই তোমরা অবশ্যই পারবে। আর আমার মনে হয় যে এটা আসলে অনেকেই পারো, হয়তো বুঝতে পারো না বিষয়টা। ক্যামেরা অন না করলে কিন্তু ভিডিও ভালো হবে না, আর ভিডিও ভালো না হলে কিন্তু দেখেছি যে ইউটিউব চ্যানেলে ছাড়লে এটা কেমন দেখা যাবে। আর সত্যিকার অর্থে তোমরা এটা একবার দেখার পরে আরো একবার ভিডিওটা দেখতে পারবে যদি আমরা এটা ইউটিউবে ছাড়ি। আর যদি ইউটিউবে আপলোড না করি তাহলে কিন্তু এখানে এই ক্লাসে শেষ, দেখার কোনো সুযোগ নেই, বা যারা আজকে ক্লাস করছে না তারাও দেখতে পারবে না। সুতরাং সবাই মনোযোগী হয় এবং অবশ্যই ক্যামেরা অন করবে। ঠিক আছে, আর আমি জানি যে আমাদের ক্যামব্রিজের শিক্ষার্থীরা খুবই ভালো, তারা তো স্যারের কোনো টিচার কোনো কথা বললে অবশ্যই সেটা শুনবে। ঠিক আছে, এখন আমি দেখছি ক্লাসে চলে যাচ্ছি, দেখো তোমরা। তো এই যে এই রান দ্বারা কিন্তু আমাদের পক্ষে একেবারেই সম্ভব না বোঝা যে এটা কোন টেন্স। সুতরাং এই ভাগটা হচ্ছে নন ফাইনাইট। যদিও আমরা নন ফাইনাইটের সংজ্ঞা এখনো দেখিনি, কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় তাকে যদি ফাইনাইট ভার্ব বলে, তাহলে নন ফাইনাইট ভার্ব কাকে বলে? অবশ্যই এর বিপরীত কথা হবে, যে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না তাকে কি বলা হয়? নন ফাইনাইট ভার্ব বলে। আমরা একসাথে দুটোই শিখে নিচ্ছি। তাহলে দেখো আমাদের কিন্তু এখানে একটা ভার্ব অবশ্যই লাগবে। ঠিক আছে, তাহলে আমি এখানে যে ভার্বটা লিখেছিলাম আই স। এখন দেখো দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে মনে করো যে এই ভার্বটা যদি নাও থাকে, দ্বিতীয় ভার্বটা মিট নেই, শুধু আছে সাবজেক্টের পরে খেইম। আমরা খেইম দেখে কিন্তু বুঝতে পেরেছি এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্টের পরে ভার্ব টু আছে, তাই না? তো
এর মানে হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর যেহেতু আমরা কেম দেখে সেন্টেন্সটা চিনতে পেরেছি কোন টেন্সে আছে, তার মানে এই কেম হচ্ছে এখানে কি ফাইনাইট ভার্ব। কিন্তু যদি কেম না থাকে, ধরো না কেম নেই, আমরা কেমটাকে মুছে দিলাম, হি ড্যাশ টু মিট মি, কারো কি সাধ্য আছে এই সেন্টেন্সটি দেখে এটা কোন টেন্সে আছে? কারোই নেই, কারণ কোন টেন্সের স্ট্রাকচারের সাথেই এটা মিলবে না। তাহলে আমাদের এই ভার্বটা লাগবে, তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর মিট ভার্ব থাকার পরেও যেহেতু এই মিট দ্বারা আমরা অন্তত বুঝতে পারছি না এটা কোন টেন্সে আছে, তাহলে এটা হচ্ছে কি নন ফাইনাইট। তাহলে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আর এটার নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ঠিক একইভাবে দেখো, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে কি বলা আছে? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সুইমিং একটা ভার্ব, ইজ একটা ভার্ব। যদি ইজটা না থাকে, সুইমিং দ্যাটস আ গুড এক্সারসাইজ, তাহলে কিন্তু অন্তত আমাদের বুঝার কোনো ক্ষমতা নেই যেটা কোনটা। কিন্তু যদি সুইমিং নাও থাকে, অন্য কোনো একটা ওয়ার্ড থাকে, ইজ দেখে আমরা বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট টেন্স। তার মানে এখানে ইজটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব আর সুইমিং হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব, তোমরা অবশ্যই পরে দেখবে, ইনশাআল্লাহ আলোচনা করব। ঠিক একইভাবে দেখো, আই স পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু ক্রাইং যদি স না থাকে, সটাকে আমরা উঠিয়ে দেই, কারো পক্ষে সম্ভব না কোন টেন্স, তাহলে ক্রাইং দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না কোন টেন্স। যেহেতু বুঝতে পারবো না, ক্রাইং কে হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। আর ঠিক সট হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আশা করি তোমরা ফাইনাইট ভার্ব বুঝতে পেরেছো। তোমাদের কি ফাইনাইট ভার্বের কোনো প্রশ্ন আছে? আচ্ছা নেই। না স্যার। ভেরি গুড। যেহেতু ফাইনাইট ভার্ব সম্পর্কে প্রশ্ন নেই, আমরা নন ফাইনাইট সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? এখন আমরা কি সম্পর্কে আলোচনা করব? নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? যদি আমরা একদম প্রাথমিক দিক থেকে খেয়াল করি, তাহলে আমাদের জানতে হবে যে নন ফাইনাইট ভার্ব কত প্রকার। আমরা জানি নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। বলো তো কত প্রকার? 3 প্রকার। ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। কি কি বলো তো? ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। আশা করি শুনতে পাচ্ছ, আমি বেশ কয়েকবার করে বলছি যেন তোমাদের মনে থাকে। আমি সেটা আবার লিখেও দিব, ইনফিনিটিভ, পার্টিসিপল, জেরান্ড। ইনফিনিটিভ কি? যদি কোনো ভার্বের আগে টু যুক্ত থাকে, যদি কোনো ভার্বের আগে কি যুক্ত থাকে? টু যুক্ত থাকে, সেটা হচ্ছে ইনফিনিটিভ। যেমন একটু আগে আমরা লিখেছিলাম, ধরেন আমি একটা লিখলাম যে আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, টু মিট হিম, তার সাথে সাক্ষাৎ করতে। দেখো এই সেন্টেন্সে নিচের আগে কি যুক্ত হয়েছে? টু যুক্ত হয়েছে। নিচের আগে কি যুক্ত হয়েছে? টু। তাহলে টু মিট ভার্বের আগে যখন টু যুক্ত হয় সেটা হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব। আমাদের মনে রাখতে হবে, ভার্বের আগে কি যুক্ত হলে, টু যুক্ত হলে সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এটাকে বলা হয় ইনফিনিটিভ। কি বলা হয়? ইনফিনিটিভ। এছাড়াও আছে আরো পার্টিসিপল। আমরা জানি যে ইনফিনিটিভের পরে যেটা আছে সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল কি? পার্টিসিপল হচ্ছে এমন ভার্ব যেই ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, অথবা কখনো ভার্ব থ্রি হিসাবে ব্যবহার করা হবে, অথবা হ্যাভিং এর পরে ভার্ব থ্রি হিসাবে ব্যবহার করা হবে। আর এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। যদি নরমালি বলা হয় যে পার্টিসিপল কি, আচ্ছা তোমরা যে কথা বলছো অবশ্যই মিউট করে কথা বলবে, ঠিক আছে? নাহলে এখানে কিন্তু বাকিদের ডিস্টার্ব হয়। মিউট করার অপশন আছে, তোমরা যদি কোনো কারণে কথা বলতেই হয় মিউট করে নিবে, কারোর সাথে বাইরের কারোর সাথে কথা বলতে গেলে, ঠিক আছে? আচ্ছা শুনে নাও তো, পার্টিসিপল কি? যদি কোনো ভার্ব হিসাবে ব্যবহার না হয়ে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়। কি বলছি আবার? ভার্বটা ভার্ব হিসাবে ব্যবহার না করে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হয়, তাহলে সেটাকে বলা হয় পার্টিসিপল। তো পার্টিসিপল আবার 3 ধরনের আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। যাই হোক, আমি আর সেগুলো নিয়ে ডিটেইলস আলোচনা যাচ্ছি না। আর এরপরে হচ্ছে জেরান্ড। জেরান্ড কি? যে ভার্ব হওয়া সত্ত্বেও ভার্বের মতো কাজ না করে নাউনের মতো কাজ করে, ঠিক আছে? ভার্বের মতো কাজ না করে নাউনের মতো কাজ করে, সেটাকে বলা হয় জেরান্ড। আর জেরান্ডের আরেকটা নাম হচ্ছে ভার্বাল নাউন। এটাকে ভার্বাল নাউন এই জন্যই বলা হয় কারণ ভার্ব হওয়া সত্ত্বেও কাজ করে নাউনের মতো। এই সম্পর্কে হয়তো আমরা পরবর্তীতে আবার কোনো ক্লাস দিলে বিস্তারিত আলোচনা করবো। যেহেতু আমরা ট্রান্সফরমেশনে আছি, ডিটেলসে যাচ্ছি না,
তবে যেন বুঝতে পারো অন্তত সেই ব্যাপারে আলোচনা করছি। যেমন টু প্লাস ভার্ব ওয়ান হয়েছে, সেটা হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। এছাড়া আছে পার্টিসিপল। পার্টিসিপল আবার তিন ধরনের আছে। একটা হচ্ছে আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে প্রেজেন্ট পার্টিসিপলে, কিন্তু কাজ করবে অ্যাডজেক্টিভে, ঠিক আছে। আবার ভার্ব থ্রি কাজ করবে, কিন্তু আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। আবার একই হ্যাভিং এর পরে ভার্ব থ্রি হবে, ঠিক আছে, হ্যাভিং এর পরে ভার্ব থ্রি হবে, কিন্তু কাজ করবে কিসে? অ্যাডজেক্টিভে কাজ করবে, সেটা হচ্ছে পার্টিসিপল। আর যারা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, কিন্তু কাজ করবে নাউনের কাজ করবে, ঠিক আছে। তো আমরা দেখি যে নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা পেয়েছি ইনফিনিটিভ, আর বাকি আলোচনা করেছি পার্টিসিপল এবং জারাস নিয়ে। আচ্ছা, আমরা সংক্ষেপে চেনার উপায়টা জেনে নিব, কিভাবে সংক্ষেপে নন ফাইনাইট ভার্ব আমরা চিনতে পারবো। সংক্ষেপে চেনার উপায় একটু খেয়াল করো। একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, টু প্লাস ভার্ব ওয়ান, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যতীত ভার্বের সাথে আইএনজি। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে কিছু নন ফাইনাইট ভার্ব সংক্ষেপে চেনার উপায়, তোমরা যেন সেন্টেন্সে দেখা মাত্র চিনতে পারবো সেটা ফাইনাইট ভার্ব না নন ফাইনাইট, সেখানে কিছু চেনার উপায় আমি দিয়ে দিয়েছি। একটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান। যদি কোনো সেন্টেন্সে টু প্লাস ভার্ব ওয়ান দেখো, তাহলে কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে তোমরা সহজেই বুঝতে পারবে সেটা কি নন ফাইনাইট ভার্ব। ঠিক অক্সিলারি ভার্ব ব্যতীত ভার্বের সাথে আইএনজি। আমরা জানি সাধারণত যদি ফাইনাইট ভার্ব হয়, তাহলে ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত করা হয়, তাহলে অবশ্যই এর আগে অক্সিলারি ভার্ব হবে। কেন হবে তোমরা একটু ভেবে দেখো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখো, সাবজেক্ট প্লাস এমিজার, ভার্বের সাথে আইএনজি, তার মানে আইএনজির আগে এমিজার আছে। পাস্ট কন্টিনিউয়াস দেখো, সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার, ভার্বের সাথে আইএনজি, তার মানে ভার্বের সাথে আইএনজির আগে কি থাকে? ওয়াজ ওয়ার থাকে, ঠিক আছে। ঠিক এমন যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আসলে ভার্বের সাথে আইএনজি বসে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আবার তিনটা ফর্মেরই পারফেক্টের মধ্যে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা আগে কিন্তু কি আছে? অক্সিলারি ভার্ব আছে। কিন্তু তোমরা যদি দেখো যে কোনো ভার্বের সাথে আইএনজি আছে কিন্তু সেখানে কি নেই? অক্সিলারি ভার্ব নেই, তাহলে তুমি নিঃসন্দেহে ধরে নিবে সেটা হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, সেটা ফাইনাইট ভার্ব না। গেল দুটো। এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব ব্যতীত ভার্ব থ্রি। এমন একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব থ্রি আছে কিন্তু এর আগে কোনো অক্সিলারি ভার্ব নেই, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া কখনো ভার্ব থ্রি হয় না। যদি হয় তাহলে সেটার ফাইনাইট ভার্ব থাকবে না, ঠিক আছে। ঠিক একই পরে হ্যাভিং এর পরে ভার্ব থ্রি। তোমরা যদি দেখো যে সেন্টেন্সে হ্যাভিং এর পরে ভার্ব থ্রি আছে, তাহলে নিঃসন্দেহে বুঝে নেবে সেটা হচ্ছে কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। তো আমরা চারটি উপায়ে, কয়টি উপায়ে? মোট চারটি উপায়ে জানতে পারি যে কোন কোন ভার্বটি নন ফাইনাইট ভার্ব। মূলত এই যে টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে ইনফিনিটিভ অক্সিলারি ভার্ব ব্যতীত ভার্বের সাথে আইএনজি, সেটা হতে পারে জেরান্ট অথবা পার্টিসিপল, পার্টিসিপলের প্রেজেন্ট পার্টিসিপল। আর অক্সিলারি ভার্ব ব্যতীত ভার্ব থ্রি, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং প্লাস ভার্ব থ্রি হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। যেহেতু এই তিনটা প্রকার আছে নন ফাইনাইট ভার্বের, তার মানে তিনটা আমরা সংক্ষেপে চিনে নিয়েছি। এখন এগুলোর এক্সাম্পল না দিলেও তোমরা পারবে। মনে রাখবে শুধু টু প্লাস ভার্ব ওয়ান হলে নন ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যতীত ভার্বের সাথে আইএনজি হলে নন ফাইনাইট, অক্সিলারি ভার্ব ব্যতীত ভার্ব থ্রি হলে নন ফাইনাইট, আর হ্যাভিং এর পরে ভার্ব থ্রি থাকলেও নন ফাইনাইট। আশা করি তোমরা এখন সহজেই নন ফাইনাইট ভার্ব চিনতে পারবে। যখন আমি পরবর্তীতে এক্সাম্পল দিব, তোমরা সহজেই চিনতে পারবে কোনটা ফাইনাইট ভার্ব কোনটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। এখন কিন্তু আমরা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব চিনতে পেরেছি। যদি আমরা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব চিনতে পারি, তাহলে আমরা ফ্রেজ এবং ক্লজ চিনতে পারবো। তাহলে আমরা জানবো যে কিভাবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গুলি গঠিত হয়, কারণ সেখানে ফ্রেজ এবং ক্লজের ভূমিকা রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো ফ্রেজ এবং ক্লজ কি। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো ফ্রেজ কাকে বলে? ঠিক আছে, আমি আলোচনা করে দিচ্ছি।
phrase is a group of words that has no finite verb. যদি কোনো গ্রুপ অফ ওয়ার্ড থাকে মানে একাধিক একগুচ্ছ শব্দ থাকে আর সেটার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব না থাকে সেটা হচ্ছে ফ্রেজ। আর ক্লজ কি? ক্লজ ঠিকই একই রকম গ্রুপ অফ ওয়ার্ড, ঠিক আছে? আর ইট মাস্ট হ্যাভ আ ফাইনাইট ভার্ব, অবশ্যই এর মধ্যে কি আছে? ফাইনাইট ভার্ব আছে। তো বাংলায় যদি আমরা সহজে বলতে পারি যে যেখানে যদি এক গুচ্ছ শব্দ থাকে সেখানে কোনো ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা হচ্ছে ফ্রেজ, আর যদি কোনো ফাইনাইট ভার্ব থাকে সেটাকে কি বলা হবে? ক্লজ বলা হবে। তো আমরা ক্লজ আর ফ্রেজ কেন পড়বো হয়তো চিন্তা ভাবনা আসতে পারে যে আমরা করছি ট্রান্সফরমেশনের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, কিন্তু কেন ক্লজ এবং ফ্রেজ সম্পর্কে জানবো? অবশ্যই প্রয়োজন আছে, আমরা পরে সেই প্রয়োজনীয়তাটা উপলব্ধি করতে পারবো যখন আমরা আরেকটু অ্যাপ্রোচ করবো, আরেকটু এগিয়ে যাবো, ঠিক আছে? তো দেখো এখন আমরা আমাদের কিন্তু অলরেডি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব চেনা হয়ে গেছে, এখন আমরা চলে আসবো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে চিনবো। দেখো আমি প্রথমে লিখছি সিম্পল সেন্টেন্স, একটু বড় করে লিখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। সিম্পল সেন্টেন্স, এখন আমরা জানবো যে সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স কাকে বলে। সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। আবারও বলছি, যে সেন্টেন্সে ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টি? একটি, সেটি হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন প্রশ্ন হচ্ছে যে যদি একটি ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লজের সংখ্যা কয়টি আছে? আফানিফ স্যার আর কয় মিনিট বাকি আছে এর মধ্যে ক্লাস শেষ? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো এর মধ্যে শেষ করার। আচ্ছা দেখো তাহলে, তো যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়, ঠিক আছে? যেহেতু আজকে তেমন টাইম নেই, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখে ফেলবো, তবে এই সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত আবার আলোচনা করব, কারণ অন্তত দুটো ক্লাস লাগবে আমাদের এটাকে ক্লিয়ার করতে, ঠিক আছে? 1 ঘন্টা সময় হলে হয়তো হয়ে যাবে, কিন্তু আমাদের মিটিং 40 মিনিট নির্ধারিত, সেখানে সময়টা প্রায় শেষের দিকে আছে, 10 মিনিট আছে। আশা করি এর ভিতরে আমরা অন্তত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেনা শিখে যাব, এরপরে আমরা পরিবর্তনগুলো নেক্সট ক্লাসে করব। আচ্ছা দেখো সিম্পল সেন্টেন্সে কি বলেছে, যে সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব আছে, যারা ক্লাসটাকে মনোযোগ সহকারে শুনেছো তোমরা জানো যে একটি ফাইনাইট ভার্ব মানে একটি ক্লজ। একটু আগেই বলেছি যে গ্রুপ অফ ওয়ার্ডস উইথ আ ফাইনাইট ভার্ব ইজ কল্ড ক্লজ, তার মানে একটি ক্লজ। আর যদি কোনো সেন্টেন্সে ক্লজ একটি থাকে তাহলে সেটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ। তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, নতুন একটা ওয়ার্ড শুনেছি প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজটি কি এই সম্পর্কে আমরা জানতে চাই। অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হচ্ছে এমন ধরনের ক্লজ যে ক্লজ দিয়ে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাবে, মনের ভাব যদি সম্পূর্ণ প্রকাশ পায় সেটা হচ্ছে কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। তার মানে সিম্পল সেন্টেন্স একটি ক্লজ মানে সেই ক্লজটি অবশ্যই প্রিন্সিপাল ক্লজ থাকবে, এটা দিয়ে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে। আর তার মানে এখানে ফাইনাইট ভার্বের সংখ্যাও একটি। আচ্ছা তোমরা বলতে পারো তাহলে সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। হ্যাঁ, ভেরি গুড অ্যান্সার। আর যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব তাকে সিম্পল সেন্টেন্স বলে। আচ্ছা তাহলে আরেকটা প্রশ্ন করছি, বলো তো তাহলে ওই সেন্টেন্সে যে সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব আছে, চৈতিকে প্রশ্নটা করা হচ্ছে, চৈতি মনোযোগ দিয়ে শোনো, যেহেতু সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব আছে তার মানে ক্লজের সংখ্যা কয়টি? চৈতি শুনতে পাচ্ছ? হ্যাঁ, যদি কোনো সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকে তাহলে ক্লজের সংখ্যা কয়টি? একটি থাকবে। একটি থাকবে। আচ্ছা থাকবে, হ্যাঁ বলতো সেই ক্লজটি কি, প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? স্যার সিম্পল কি স্যার? যদি কোনো সেন্টেন্সে একটি ক্লজ থাকে সেই ক্লজটি কি প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। হ্যাঁ অবশ্যই প্রিন্সিপাল ক্লজ, কারণ প্রিন্সিপাল ক্লজ ছাড়া কোনো সেন্টেন্স হয় না। শুধু একটি সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে কখনো সেন্টেন্স হতে পারবে না। একটি সেন্টেন্স হতে গেলে অবশ্যই একটা ক্লজ লাগবে অন্তত, আর সেই ক্লজটি অবশ্যই কি হবে? প্রিন্সিপাল ক্লজ হবে, ঠিক আছে? এটা কি হবে? প্রিন্সিপাল ক্লজই হবে। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব আছে অথবা একটি প্রিন্সিপাল ক্লজ আছে, তোমরা কি সেটা লিখতে পারবে না? শুনে পরে লিখতে পারবে। যে সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব আছে অথবা একটি প্রিন্সিপাল ক্লজ আছে সেই সেন্টেন্সটির নাম হচ্ছে কি? সিম্পল সেন্টেন্স। সেই সেন্টেন্সের নাম কি? সিম্পল সেন্টেন্স। এক্সাম্পল দিচ্ছি,
একটু খেয়াল করো, আমি দুইটা সেন্টেন্স লিখেছি। হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে। খুবই সহজ একটা এক্সাম্পল। এই সেন্টেন্সে একটি ভার্ব আছে এবং একটি ফাইনাইট ভার্ব। তার মানে একটি ফাইনাইট ভার্ব থাকলে একটি ক্লজ, আর সেই ক্লজটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তার মানে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই সেন্টেন্সে দেখো উই ওয়ার্ক, ওয়ার্ক একটা তোমার ভার্ব আর প্রসপার একটি ভার্ব। এখানে বলতে পারো তোমরা কোনটি ফাইনাইট ভার্ব আর কোনটি নন ফাইনাইট ভার্ব? উই ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। স্যার পারবো, বলবো। স্যার ওয়ার্ক ফাইনাইট ভার্ব আর আর প্রসপার প্রসপার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ভেরি গুড। তবে সবাই অ্যান্সার করার চেষ্টা করবে। আমি শুধু এই এক দুইজনকে অ্যান্সার করতে দেখছি, বাকিরাও অ্যান্সার করবে। ঠিক আছে, তো এই যে প্রসপার কেন নন ফাইনাইট সহজেই বুঝতে পারছি। 2 + ভার্ব 1 আমরা চাচ্ছি যে নিয়মে শিখেছি অন্তত দুটো নিয়ম ভালো করে শিখবে, কারণ এই দুটো থেকে বেশিরভাগ থাকে। সেটা হচ্ছে 2 + ভার্ব 1 অথবা অক্সিলারি ভার্ব ব্যতীত আইএনজি। যেমন এখানে 2 + ভার্ব 1 আছে, সেটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা নন ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছো? আর এখানে একটাই ফাইনাইট ভার্ব। তার মানে এখানে এই সেন্টেন্সে আমরা দুটো ভার্ব দেখার পরও দেখতে পাচ্ছি ফাইনাইট ভার্বের সংখ্যা কিন্তু একটি। ঠিক আছে, তো তার মানে এটাও কি সেন্টেন্স? সিম্পল। তার মানে আমরা যে দুইটা এক্সাম্পল দিয়েছি সেই দুটোই হচ্ছে কি? অবশ্যই সেই দুটো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন আমরা পরের গুলোতে দ্রুত যাচ্ছি। সিম্পলের পরে আছে হচ্ছে কি? কমপ্লেক্স। সিম্পলের পরে যে সেন্টেন্স আছে সেটা হচ্ছে কি? কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, আমরা যেহেতু ক্লজ চিনে গেছি, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। যদি বলা হয় যে সংক্ষেপে যে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলা হয় বা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, আমরা প্রথমে কিন্তু বলে নিয়েছি আমরা স্ট্রাকচার অনুযায়ী শিখবো। দেখো আমরা সিম্পল সেন্টেন্সটা কিভাবে শিখেছি, স্ট্রাকচার অনুযায়ী যে কেমন স্ট্রাকচার থাকবে। সিম্পল সেন্টেন্সে একটি ফাইনাইট ভার্ব থাকবে, মানে একটি ক্লজ থাকবে, এই স্ট্রাকচার থাকবে। ঠিক কমপ্লেক্সে এসে দুটো ক্লজ থাকবে। কয়টি ক্লজ বলো তো? দুটো ক্লজ থাকবে। তার মানে ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টি? দুটো না তিনটি? দুইটি। দুইটি হ্যাঁ, হবে। যেহেতু ক্লজের সংখ্যা দুইটি তার মানে ফাইনাইট ভার্বের সংখ্যা দুটো। তার মানে এখন দুটো ক্লজ আছে, কিন্তু দুটো ক্লজই প্রিন্সিপাল ক্লজ নাকি একটি সাবঅর্ডিনেট এবং একটি প্রিন্সিপাল ক্লজ? দেখবো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি হয়। কমপ্লেক্স সেন্টেন্সে মূলত একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, আরেকটি কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। একটি প্রিন্সিপাল ক্লজ আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি। তার মানে সংজ্ঞাটা এমন হবে, যদি কোনো সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে এবং সেখানে কিছু ক্লজ মার্কার আছে, যেমন হচ্ছে সেগুলো হতে পারে when, since, as, when, since, as, though, although, if, as if, এরপরে unless, আরো কতগুলো WH ওয়ার্ড আছে যেগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়, who, when, where। ঠিক আছে, whose, এইভাবে বিভিন্ন ভাবে আছে, সেগুলো যুক্ত হবে। আমি একটা এক্সাম্পলস দেই, তাহলে বুঝতে পারবে কমপ্লেক্স সেন্টেন্সে। শুধু আমরা এটাই জেনে নিয়েছি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, একটি সাবঅর্ডিনেট ক্লজ। একটা এক্সাম্পল দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, হি ফেল টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমরা ইচ্ছা করলে আরেকটু লিখতে পারি ইন টাইম। হি ফেল, সে ব্যর্থ হয়েছিল, টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, সময়ের মধ্যে শেষ করতে। এখানে দেখো দুটি ক্লজ আছে, একটা হচ্ছে ডু হি ফিনিশ দ্য ওয়ার্ক, আরেকটা হচ্ছে হি ফেল টু ফিনিশ দ্য ডু হি ওয়ার্ক হার্ড, আরেকটা হচ্ছে হি ফেলস টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। এখানে ক্লজের সংখ্যা দুইটি, কারণ কি এখানে ফাইনাইট ভার্ব আছে দুটি। ওয়ার্ক একটি ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে ফেলড একটি ফাইনাইট ভার্ব। আর এখানে ফিনিশ আছে ঠিকই, কিন্তু এর আগে যেহেতু টু আছে, ফিনিশ ভার্ব সত্য, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্বের সংখ্যা দুটো, ক্লজের সংখ্যা দুটো। আর আমরা বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ। তোমরা কি বলতে পারবে এই দুটোর মধ্যে কোনটি প্রিন্সিপাল ক্লজ আর কোনটি সাবঅর্ডিনেট ক্লজ? স্যার তো ফার্স্টটা হচ্ছে সাবঅর্ডিনেট, স্যার প্রথম ক্লজটা সাবঅর্ডিনেট আর পরেরটা ভেরি প্রিন্সিপাল। গুড। হ্যাঁ, তোমরা অনেক সুন্দর উত্তর দিয়েছো।
প্রথম ক্লজ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, কারণ আমি যদি বলি ডু হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল, আসলে কথাটা কি শেষ হয়েছে? অবশ্যই শেষ হয়নি। আমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন জাগবে যে যদিও সে কঠোর পরিশ্রম করেছিল এর ফলে কি ঘটেছে, আমাদের মনে অবশ্যই একটা প্রশ্ন থেকে যাবে। যেহেতু প্রশ্ন থেকে যাবে তাহলে এটার কি নয়, প্রিন্সিপাল ক্লজ নয়, এটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু পরেরটায় দেখো, হি ফেল টু ফিনিশ দা ওয়ার্ক ইন টাইম, সে সময় মতো কাজ করতে ব্যর্থ হয়েছিল। এটা দিয়ে কিন্তু আমাদের মনে, এই সেন্টেন্সটা শোনার পরে আমাদের মনে আর কোনো প্রশ্ন জাগে না, আমাদের মন সম্পূর্ণ তৃপ্ত থাকে, আমরা অতৃপ্ত থাকে না যে আমাদের কোনো মনে প্রশ্ন আসলো বা কি হবে জানতে চাইলো, এমনটা হবে না।